১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ এটা কিন্তু শুধু কিছু গুলির লড়াই বা সীমান্ত সংঘর্ষ ছিল না। না, একদমই না। এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। ভাবুন, হিমালয়ের চূড়ায় সাজানো একটা বিপজ্জনক দাবার ছক, একটা অসম্ভব ঝুঁকিপূর্ণ কৌশলগত জুয়া, যা কিনা দুটো পরমাণু শক্তিধর দেশকে একেবারে যুদ্ধের মুখে এনে দাঁড় করিয়েছিল। তো চলুন এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি ঠিক কেন এই বাজিটা ধরা হয়েছিল আর এর ফলটাই বা কী হয়েছিল। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আচ্ছা, কিভাবে বরফে জমে থাকা জনশূন্য কয়েকটা পাহাড় দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটা পুরোদস্তুর যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এটা ছিল মারাত্মক ঝুঁকির একটা স্ট্র্যাটেজিক পাজল, একটা ধাঁধা, যার একটা ভুল চালই হয়তো পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎটাই বদলে দিতে পারত। তো প্রথমেই পাকিস্তানের দিকটা দেখা যাক। তাদের এই শীতকালীন প্ল্যান, যেটাকে অপারেশন বদর নাম দেওয়া হয়েছিল, সেটা আসলে কি ছিল? এর পেছনের কৌশলটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। দেখুন, এটা কোনো সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না, বরং এটা ছিল একটা ভীষণ সাহসী আর একই সাথে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ একটা মিলিটারি অপারেশন, যার লক্ষ্য ছিল একটাই এবং খুব নির্দিষ্ট। ব্যাপারটা বুঝতে হলে আগে কার্গিলের ভূখণ্ড আর সেখানকার পরিস্থিতিটা বুঝতে হবে। দেখুন, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি, যেটা কিনা ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ডিফ্যাক্টো বর্ডার, সেখানকার উঁচু এলাকাগুলোতে একটা অলিখিত নিয়ম ছিল। শীতে যখন বরফ পড়ে সবকিছু বন্ধ হয়ে যায়, তখন দুই দেশের সেনারাই তাদের সামনের দিকের পোস্টগুলো ছেড়ে নিচে নেমে আসত। এটা একটা পারস্পরিক বোঝাপড়ার মতো ছিল। আর ঠিক এই বিশ্বাসটাই তৈরি করেছিল একটা বিরাট কৌশলগত ফাঁক। পাকিস্তান কিন্তু একদম সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল। পাকিস্তানের আসল লক্ষ্যটা কী ছিল? লক্ষ্য ছিল ন্যাশনাল হাইওয়ে 1A। এই রাস্তাটা শ্রীনগরকে লেহের সাথে যুক্ত করে, আর এটাই ছিল লাদাখে থাকা ভারতীয় সেনাদের জন্য একমাত্র সাপ্লাই রুট, মানে লাইফলাইন। তো পাকিস্তানের প্ল্যান ছিল এই হাইওয়ের ওপরের উঁচু পাহাড়ের চূড়াগুলো দখল করে নেওয়া। একবার চূড়াগুলো দখলে চলে এলে সেখান থেকে পুরো হাইওয়েটা তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তারা চাইলেই ভারতীয় সেনার সাপ্লাই লাইন কেটে দিতে পারত। মিলিটারি পরিভাষা এটাকে বলে চোক পয়েন্ট স্ট্র্যাটেজি, একেবারে ক্লাসিক একটা চাল। আর সবথেকে অবাক করার মতো বিষয় কি জানেন? এর টাইমিং। ভাবুন একবার, একদিকে ফেব্রুয়ারি ১৯৯৯ ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ লাহোরে ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করছেন, শান্তির বার্তা দিচ্ছেন। আর ঠিক সেই সময় পর্দার আড়ালে জেনারেল পারভেজ মুশাররফ নিজের প্রধানমন্ত্রীকে অন্ধকারে রেখে অপারেশন বদর শুরু করে দিয়েছেন। এটা ছিল এক কথায় চূড়ান্ত একটা কৌশলগত ধোঁকা। তো পাকিস্তানের এই এত বড় একটা গোপন অপারেশন, এটা কিন্তু কোনো হাইটেক স্যাটেলাইট বা ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে ধরা পড়েনি। এর পর্দাফাশ হয়েছিল একেবারে সাদামাটাভাবে একজন সাধারণ স্থানীয় মেষপালকের জন্য। আর এই একটা ঘটনাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। তারিখটা ছিল ৩রা মে ১৯৯৯। তাসি নামগিয়াল নামে এক স্থানীয় মেষপালক নিজের ইয়াক খুঁজতে গিয়ে দেখেন পাহাড়ের ওপরে কিছু সশস্ত্র লোক বাংকার তৈরি করছে। তিনি সঙ্গে সঙ্গে কাছের ইন্ডিয়ান আর্মি পোস্টে গিয়ে খবরটা দেন। এই একটা খবর, একজন সাধারণ মানুষের পর্যবেক্ষণ, পাকিস্তানের পুরো গোপন প্ল্যানটাকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যেটা শুরুতে একটা ছোটখাটো অনুপ্রবেশের খবর বলে মনে হয়েছিল, সেটাই একটা পুরোদস্তুর যুদ্ধের অ্যালার্ম হয়ে দাঁড়াল। ভারতীয় সেনাবাহিনী প্রথমে কিন্তু বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি। তাদের মনে হয়েছে হয়তো কিছু জঙ্গি অনুপ্রবেশ করেছে, তাই তারা ক্যাপ্টেন সৌরভ কালিয়ার নেতৃত্বে একটা ছোট পেট্রোল পার্টি পাঠায় খোঁজ নিতে। কিন্তু সেখানে গিয়েই তারা অবাক হয়ে যায়। জঙ্গিদের বদলে তারা মুখোমুখি হয় একেবারে পেশাদার সেনাদের মতো ভারী গোলাগুলির। তখনই ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হতে শুরু করে। যখন কিছু নথি হতে আসে, তখন আর কোনো সন্দেহই থাকে না যে অনুপ্রবেশকারীরা আসলে পাকিস্তান আর্মির নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির সেনা। এই উপলব্ধিটা যে এটা সাধারণ জঙ্গি অনুপ্রবেশ নয়, বরং একটা পরিকল্পিত সামরিক আক্রমণ, এটা ভারতের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। তো এই ভয়াবহ একটা কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েই ভারত শুরু করে তার কাউন্টার অফেন্সিভ, যার নাম দেওয়া হয় অপারেশন বিজয়। কাজটা কিন্তু এক ফোঁটাও সহজ ছিল না। ভাবুন, শত্রুরা পাহাড়ে চূড়ায় সুবিধাজনক জায়গায় বসে আছে, আর ভারতীয় সেনাদেরকে খাড়া পাহাড় বেয়ে ওপরে উঠে তাদের হটাতে হবে। এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। পাহাড়ে যুদ্ধের অঙ্কটা যে কতটা কঠিন, সেটা এই তুলনাটা দেখলেই বুঝতে পারবেন। সাধারণ নিয়ম অনুযায়ী সমতলে কোনো জায়গা দখল করতে হলে একজন ডিফেন্ডারের বিরুদ্ধে ৩ জন অ্যাটাকার লাগে, কিন্তু কার্গিলে সেখানে একজন পাকিস্তানি সেনাকে হটাতে ভারতীয় সেনার প্রায় ১২ জন সৈন্য লেগেছিল, মানে প্রায় ১২ গুণ বেশি।
বুঝতেই পারছেন ভূখণ্ডটা ডিফেন্ডারদের জন্য কতটা সুবিধার ছিল। আর এই অসম্ভব কঠিন লড়াইয়ের মধ্যেই উঠে আসে ক্যাপ্টেন বিক্রম বাত্রার মতো হিরোদের গল্প। 5400 এর মতো একটা গুরুত্বপূর্ণ চূড়া দখল করার পর তার সেই বিখ্যাত কোড ইয়ে দিল মাঙ্গে মোর, এটা শুধু একটা সিগন্যাল ছিল না, এটা গোটা দেশের জন্য একটা স্লোগান হয়ে গিয়েছিল। এই একটা কথাই যেন সেই ভয়াবহ যুদ্ধের মধ্যে ভারতীয় সেনাদের অদম্য সাহস আর জেদের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু যুদ্ধটা শুধু সাহসিকতা দিয়ে জেতা যায়নি। ভারতের বিজয়টা এসেছিল একটা সমন্বিত কৌশলের ফলে, একটা 3-prong স্ট্র্যাটেজি, যেখানে স্থলসেনার পাশাপাশি বিমান বাহিনী আর কূটনীতিকেও সমানভাবে কাজে লাগানো হয়েছিল। এই কৌশলটার 3টে দিক ছিল। 1. মাটিতে আমাদের সেনারা একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছিল তোলোলিং বা টাইগার হিলের মতো চূড়াগুলো দখল করার জন্য। 2. আকাশে অপারেশন সফেদ সাগরের অধীনে মিরাজ 2000 যুদ্ধবিমানগুলো লেজার গাইডেড বোমা দিয়ে শত্রুদের বাংকারগুলো গুড়িয়ে দিচ্ছিল। আর 3. আন্তর্জাতিক মঞ্চে ভারত পাকিস্তানকে কূটনীতিকভাবে একেবারে একঘরে করে দিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল যে এরা জঙ্গি নয়, পাকিস্তানেরই সেনা। কূটনীতিক চাপটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 4 জুলাই 1999, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কাছে ছুটে যান সাহায্য চাইতে। কিন্তু ততক্ষণে ক্লিন্টনের কাছে পাকিস্তানের জড়িত থাকার সমস্ত প্রমাণ পৌঁছে গেছে। ক্লিন্টন পরিষ্কার জানিয়ে দেন, কোনো শর্ত ছাড়াই সেনা সরাতে হবে। ব্যাস, সেখানেই পাকিস্তানের খেলার দাবার ছকটা উল্টে গেল। তো আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানি সেনারা যখন পিছু হটতে বাধ্য হল, তখন এই গোটা অভিযানের এই কৌশলগত ভুলের আসল পরিণামটা সামনে আসতে শুরু করল। এর মূল্য কিন্তু দুই দেশকেই চোকাতে হয়েছে, যদিও একদম ভিন্ন ভিন্নভাবে। সবচেয়ে বড় মূল্যটা ছিল মানবিক। ভারতের দিকে সরকারি হিসাবে 527 জন সেনা শহীদ হন আর 1300-র বেশি আহত হন। পাকিস্তানের হতাহতের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে। তাদের সরকারি সংখ্যার সাথে অন্যান্য রিপোর্টের অনেক ফারাক দেখা যায়। সংখ্যাটা 400 থেকে 4000-এরও বেশি হতে পারে বলে মনে করা হয়। আর এর মধ্যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। পাকিস্তান আর্মি তাদের নিজেদের নিহত অনেক সেনার মৃতদেহ নিতে অস্বীকার করেছে। তারা যেহেতু প্রথম থেকে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করছিল, তাই মৃতদেহগুলো নিলে তাদের সেই মিথ্যাটা ধরা পড়ে যেত। শেষে ভারতীয় সেনারাই পূর্ণ সামরিক মর্যাদার সাথে সেই পাকিস্তানি সেনাদের শেষকৃত্য সম্পন্ন করে। যুদ্ধের পর দুই দেশের রাজনৈতিক পরিণতিও ছিল একেবারে আলাদা। ভারত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাদের ইন্টেলিজেন্স আর ডিফেন্স সিস্টেমে বড় ধরনের সংস্কার আনে। কার্গিল রিভিউ কমিটি গঠন করা হয়। অন্যদিকে পাকিস্তানে কি হলো? সেখানে সরকার আর সেনাবাহিনীর মধ্যে সংঘাত চরমে ওঠে। আর এর ফলস্বরূপ কয়েক মাস পরেই সেই জেনারেল পারভেজ মোশাররফই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেন। শেষ পর্যন্ত কার্গিল যুদ্ধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভয়ের শিক্ষা দিয়ে গেছে। সেটা হলো, দুটো দেশের হাতে পরমাণু অস্ত্র থাকা মানেই যে তাদের মধ্যে যুদ্ধ হবে না, তা কিন্তু নয়। পারমাণবিক ছাতার নিচেও সীমিত আকারের কিন্তু ভয়াবহ যুদ্ধ সম্ভব। এই যুদ্ধটা পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাতের নিয়মকানুনগুলোকেই যেন নতুন করে লিখে দিয়েছে। আর আজকের বিশ্বের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেছে। আজকের এই উত্তপ্ত সীমান্তগুলোতে পরের কার্গিলটা কোথায় হতে পারে?